ইনকিলাব মঞ্চে আপনি পা রাখার সাথে সাথে বুঝবেন যে এটা যেই সংস্কৃতির কথা বলে সেই সংস্কৃতির শত্রু না থেকে পারেন। বারবার বলেছি যে হয় বিচার করবেন, নাহলে কিন্তু আরেকটা হাদি জন্ম হবে না, আরেকটা উসমান জন্ম হবে না। কারণ আবার তো খুন করে ফেলা হবে, আবার তো সরাই ফেলা হবে। তার বক্তব্যে তিনি একটা কথা বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতার সাথে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেভাবে করে তারা দেশ পরিচালনা করবেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি জি, জি। মনে আমার করেন? মনে হয় এটা খুব সিগনিফিক্যান্ট একটা কথা। আমরা যদি ফিলিস্তিনকে সবুজ অংশটা বলি, সবুজ অংশটা আস্তে, আস্তে ছোট ছিঁড়তে, ছিঁড়তে এখন ২ পাশে গিয়ে জমা হয়েছে। মাঝখানটা দখল হয়ে গেছে। তো ইরান তো সেখানে কথা বলে। ইরান তো সেখানে চুপ থাকে না। তো এটার ফল ইরানকে ভোগ করতে হচ্ছে। একটা প্রবাদ আছে যে ইরানের ডান দিকে তাকালে দেখবেন একটা ইঞ্জিনিয়ার, বাম দিকে তাকালে দেখবেন একটা অ্যাটমিক সায়েন্টিস্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকের অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, যিনি রাজনীতি বিশ্লেষক হিসেবে বেশ পরিচিত। আমাদের সাথে আছেন মার্দিয়া মুমতাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে সাধারণত সমসাময়িক বাংলাদেশের যে পরিস্থিতি সেটি নিয়ে কথা বলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলি। আমরা শুরু করতে চাই বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে। আপনি জানেন যে গেল কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পরবর্তীতে তিনি সিঙ্গাপুরে মারা গেছেন। এই ঘটনাটা বাংলাদেশের আপামর মানুষের মধ্যে ব্যাপক একটা অনুভূতির সৃষ্টি করেছে এবং সারা দেশে ব্যাপক একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি সাংস্কৃতিক একটা বিষয় নিয়ে মুভমেন্ট করছিলেন। ঢাকা ৮ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজ করছেন। এত অল্প বয়সে উনি কিসের আক্রোশের শিকার হলেন? আপনার মতামত আমরা জানতে চাই আসলে। আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি, আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ মানুষ তাকে ১২ই ডিসেম্বরের আগে চিনতেন না। কিন্তু এখন চিনছেন এবং চিনতে গিয়ে প্রতিদিন অবাক হচ্ছেন। ওর কাজগুলো দেখলে মনে হয় যে ও জানতো যে ও বেশি দিন থাকবে না। এজন্য ওর কথাগুলোকে রেখে যাওয়ার ব্যবস্থা করেছে। আসলে ডিজিটালাইজেশনের সময় তো এমনিতেও তো কত ধরনের সাক্ষী থেকে যায়। তো এই সাক্ষীগুলো আসলে এখন দেখলে কেউ যদি এখানে একটু মনোযোগ দিয়ে দেখে, এখানে একটা প্যাটার্ন খেয়াল করবে। ওসমান হাদির আন্দোলনটা আসলে কিন্তু সাংস্কৃতিক আন্দোলন ছিল, এটা রাজনৈতিক আন্দোলন ছিল না। কিন্তু ও তাহলে ওসমান হাদি তাহলে রাজনীতিতে কেন এসেছিলেন? এটার কারণটা হচ্ছে যে তিনি দেখতে চেয়েছিলেন যে ক্ষমতায় গিয়ে সংস্কৃতিকে পরিবর্তনের একটা চেষ্টা করা যায় কিনা। এই জায়গাটা খুব রিস্কি। শুধুমাত্র রাজনীতি এটা এক ধরনের প্রতিহিংসার জন্ম দেয় এবং এটা কিন্তু বলা যায় যে একদম নিচু শ্রেণীর প্রতিহিংসা, যে আমি ক্ষমতা চাই, আমি তোমাকে থাকতে দিব না। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাংস্কৃতিক প্রতিপক্ষ এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না। আপনারা দেখবেন ওসমান হাদি কথা বলতেন সরকারকে কি কি প্রশ্ন করা উচিত আমাদের, কারণ এই সরকারটা আমার ট্যাক্সের টাকায় চলে। সরকার কেন তেলের দাম ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস করে না? এই কথাগুলো কিন্তু মানুষকে শত্রু বানায়, শুধু মানুষকে না, এন্টিটিগুলোকে শত্রু বানায়। এই সাংস্কৃতিক আন্দোলন আর কাকে কাকে বিরক্ত করে দেখবেন। একটা সময় ছিল যখন একটা দেশ আর একটা দেশকে দখল করতে হলে তার সীমানা দিয়ে সৈন্য পাঠাইতো। এখন আকাশ দিয়ে ইথারে সংস্কৃতি ভেসে আসে, তাই না? আমরা খুব অপছন্দ করেছি যখন আমাদেরকে বলা হয়েছে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু আপনি দেখেন এই ঘোষণা দেওয়া ছাড়াই আজকে বাংলাদেশের 2 বছর বয়সের একটা বাচ্চাও হিন্দি জানে,
এবং 60 বছর বয়সের বুড়ি মানুষও হিন্দি জানে। এবং তাদের সংস্কৃতিও কিন্তু অনেকেই লালন করে। অবশ্যই আসবে, তাই না? কারণ আপনি দেখবেন যে আমি যখন টেইলারে যাই দেখি যে গতকাল আসা একটা ফ্যাশন আজকে মেয়েরা বানাতে চলে আসছে। এটা হচ্ছে এখন তো আরও অ্যাডভান্স, এখন তো বানাতে যেতেও হয় না, আপনি রেডিমেডই পাবেন। আপনি যেখানেই থাকেন বাংলাদেশে, আপনার বাসা থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি আপডেটেড আজকের ফ্যাশনের ইন্ডিয়ান কাপড় পাবেন। এবং আমাদের রাজনীতিবিদরা দেখবেন ইভেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কেউ বলতো পাশের দেশ, এখনও বলছে, কেউ বলে প্রতিবেশী দেশ, কেউ বলে একটা দেশ। শরীফ ওসমান হাদি কখনো সর্বনাম ব্যবহার করে নাই, সবসময় নাম নিয়ে কথা বলেছে। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের 26-এর যে নির্বাচন, এটা কিন্তু নির্বাচনের জন্য নির্বাচন না, এটা হচ্ছে আমরা একটা ইনভ্যালিড রাষ্ট্রে, ইনভ্যালিড সিস্টেমে বহুদিন ধরে আছি। এটাকে একটা ভ্যালিডিটি দেওয়ার জন্য একটা মিনিমাম গ্রহণযোগ্যতার হলেও একটা নির্বাচন আমাদের দরকার। তো সেখানে আসলে এটাকে বাধাগ্রস্ত কারা করতে চায়? যারা পতিত স্বৈরাচারের দল। এবং আপনি দেখবেন যে স্বৈরাচার একা চলে গেছেন, তিনি স্বার্থপরের মতো নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছেন এবং এদেশের কিছু গরিব মানুষকে কিংবা যারা সুবিধাভোগী ছিল তখন তাদেরকে নাচিয়ে যাচ্ছেন। তারাও খেপেছেন, কারণ তারা চায় নির্বাচনটা না হোক। তো নির্বাচন না করার জন্য তাদের কাছে যে সবচেয়ে বড় যে অস্ত্র, সেটা হচ্ছে ভয়ের অস্ত্র, ভয় ছড়ানো। তো আপনি যদি চিন্তা করেন যে সারা দেশে কোথায় আক্রমণ করলে একটা জায়গায় পুরোটা দেশে ভয় ছড়ানো যাবে, তখন আপনার কাছে একটা নাম ছাড়া আর কেউ আসবে না, তাই না? এই একটা মানুষ জুলাই আন্দোলনের পর থেকে তার কোনো পোল চেঞ্জ হয় নাই, তার কোনো ভাষা চেঞ্জ হয় নাই, তার আবেগ চেঞ্জ হয় নাই, সে একদিন বিশ্রাম নেয় নাই। ইনকিলাব মঞ্চে আপনি পা রাখার সাথে সাথে বুঝবেন যে এটা যেই সংস্কৃতির কথা বলে সেই সংস্কৃতির শত্রু না থেকে পারে না। তো সুতরাং এই দুইটা জায়গা দিয়েই আমরা দেখলাম যে এত বড় নির্মম একটা ঘটনা আমাদের সামনে হয়ে গেছে এবং আমাদেরকে মোটামুটি ঢাল তলোয়ার ছাড়াই এটাকে শুধু আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে নিবৃত্ত হতে হচ্ছে, কারণ আমাদের কাছে আর কোনো উপায় নাই। আপনি চমৎকার করে আসলে গুছিয়ে বলেছেন বিষয়টা। আসলে ওসমান হাদির আমরা শুরু থেকে দেখেছি সে আধিপত্যবাদ বিরোধী এবং পতিত স্বৈর শাসক এবং সেই সময়কার শাসন নিয়ে সোচ্চার ছিলেন, কথা বলেছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সচেতন মানুষ মনে করে যে আধিপত্যবাদ বিরোধী বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকার কারণেই এত অল্প বয়সে তিনি অনেকের আক্রোশে পরিণত হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যে চেতনা নিয়ে, যিনি চেতনা লালন করেছেন এবং যে চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন, আপনি কি মনে করেন সেটি স্তব্ধ হয়ে যাবে আর? আচ্ছা, এটা সাধারণত চিন্তা করা হয় যে একজনকে হত্যার মাধ্যমে তার আদর্শটাকে একটু স্তিমিত করে দেওয়া যায় কিনা, কিংবা তার আদর্শ যারা অনুসরণ করে তাদেরকে একটু ভয় লাগানো যায় কিনা, বা তাদেরকে একটু নিরাশ করে দেওয়া যায় কিনা যে না, এই রাস্তায় হবে না। এবং আপনি দেখবেন যে এটা বাংলাদেশে আসলে কখনোই হয় নাই। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, তার মৃত্যুর পরে এমন একটা ঘটনা হলো যে কোনো দিন কোনো ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন না থাকা একজন গৃহবধূ শহীদ জিয়ার নাম নিয়ে মাঠে নেমে গেলেন। এবং তিনি শুধু নাম নিয়ে কাজ করেছেন সেটা না, তার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে। এই যে বাংলাদেশ পন্থা, এটার জন্ম তিনি দিয়েছেন। একইভাবে আমরা যদি দেখি যে আপনি যদি এই মুহূর্তে শাহবাগে যান, যেখানে আমাদের ভাই শুয়ে আছে, তাহলে বুঝবেন যে আসলে মানুষকে হত্যা করে তার আদর্শটাকে নিভিয়ে দেওয়া যায় না। বরং আমি এই কথাটা এ পর্যন্ত মনে হয় 10 জনের কাছে শুনেছি, আমার মনে হয় আপনিও শুনেছেন, যে আগে তো জানি না এই ছেলেটা কে, এখন দেখছি। আমি নিজেও ওই যে প্রতিদিন যেই কথাগুলো বলতো, আমার সাথে বেশ কয়েকবার দেখাও হয়েছে, ওই সময় কথাগুলো শুনতাম বা যেগুলো মিডিয়াতে আসতো এগুলো শুনতাম, কিন্তু এখন দেখি ওসমান হাদি একটা ইউনিভার্সিটিতে পড়াতেন,
সেখানকার লেকচারগুলো আছে। আমি এখন ছাত্রীর মতন এই লেকচারগুলো দেখা শুরু করেছি। বাংলাদেশ স্টাডি পড়াতেন, তো আমি সিরিয়ালি দেখা শুরু করেছি যে আমি সবগুলো ক্লাস দেখব। এটা হয়তো আমি উসমান হাদি বেঁচে থাকলে করতাম না। তো এইটা আসলে আমার মনে হয় ব্যক্তিকে খুন করা যায়, ব্যক্তিকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু আদর্শকে সরাতে হলে আরেকটা আরও স্ট্রং আদর্শ লাগবে। সেটা যতদিন না আসছে ততদিন আসলে এই চিন্তাটাই করা আসলে অমূলক। এবং আমি বলবো যে এটা যদি চিন্তা করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সফলও হয়েছে তারা, এটা একটা খুবই খোঁড়া একটা চিন্তা, এটা আসলে টিকবে না। হাদি যখন বেঁচে ছিলেন তার নানা বক্তব্যে সে সবসময় বলেছে হয়তো আমি একদিন শহীদ হয়ে যাব, এবং তার একটা বক্তব্যে সে বলেছে আমি যদি মারা যাই আমার বিচার যেন হয়। তার শহীদ হওয়ার পরে আজকে বেশ কয়েকদিন কেটে গেল, আমরা অন্তর্বর্তী সরকারের সেইভাবে দৃশ্যমান কোনো আমরা অগ্রগতি দেখিনি। আজকে সংবাদ সম্মেলনে ডিএমপি বলেছে যে তার হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, এবং আপনি জানেন যে শাহবাগে অসংখ্য মানুষ তার হত্যার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত তার হত্যাকারীদের বিচার হবে? দেখেন, এখানে আশা করার জন্য তো একটা আভাস লাগে, তাই না? আমরা তো সেরকম কিছু দেখছি না। কারণ যে কোনো জায়গা দিয়ে বর্ডার পার হতে একটা সময় লাগে। সেই সময়টা এখানে সব কিছু রেডি ছিল, করা যেত। কেউ বলছে উনি খুনিরা দেশের বাইরে চলে গেছে, আজকে কেউ সরকারের পক্ষ থেকে বলছে বলা হয়েছে। জি, কিন্তু আবার ভারত থেকে আবার অস্বীকারও করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের কাছে কেউ নাই। হ্যাঁ, তাহলে এই অ্যানোম্যালিগুলো সরকারকে সলভ করতে হবে। কিন্তু প্রাইমারিলি আমি বলবো যে এই 10-11 দিনের পারফরমেন্স যদি আমরা বলি যে এটা হতাশাজনক, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এখন এমন যদি হয় যে যেই মহলের ষড়যন্ত্রে উসমান হাদিকে চলে যেতে হলো, সেই চাপটা সরকারের ওপরও আছে, এটা আরেকটা বিষয়। কারণ এরকম আমার কাছে এটা মনে হচ্ছিল যে সরকার হয়তো চাচ্ছেন এই মুহূর্তে নির্বাচনটা মেজর ইস্যু, সেটা সম্পন্ন করা হোক, আর এটাতে হয়তো মুখ খুলতে চাচ্ছেন না। তারপরেও আমি অনুরোধ করব যে বিচার কখনো কারোর জন্য ঠেকে থাকতে পারে না। উসমান হাদির বিচার চাওয়ার একটাই কারণ ছিল, স্পষ্ট করে কয়েকবার বলেছে। সে হয়তো বুঝতে পেরেছে যে আসলে এই দেশে বিচারহীনতার যে সংস্কৃতি, এক্স্যাক্টলি, বারবার বলেছে যে হয় বিচার করবেন, নাহলে কিন্তু আরেকটা হাদি জন্ম হবে না, আরেকটা উসমান জন্ম হবে না। কারণ আবার তো খুন করে ফেলা হবে, আবার তো সরায় ফেলা হবে। তাহলে বিচার একবার হলে কিন্তু এইটা দুই পক্ষই ওজনটা বুঝতে পারে যে আমি কী কাজটা করেছি, তাই না? তো এখন এইটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম, সরকার এখনও পারেন নাই। আমরা আশাবাদী, কিন্তু আমরা হতাশ, তাই না? আমরা তো বুঝতে পারছি যে এখানে হয় সদিচ্ছার অভাব আছে, অথবা সক্ষমতার অভাব আছে, অথবা কোনো একটা শক্তি এখানে কাজ করছে। তো একটা অরাজনৈতিক সরকারের কাছে আসলে আমরা খুব বেশি দায়বদ্ধতা তো আশা করি না, কিন্তু এই সরকারটা কিন্তু জুলাইয়ের কাছে দায়বদ্ধ। জুলাইয়ের একজন সৈনিক হিসেবে আমরা উসমান হাদির হত্যার যে রহস্যটা, সেটা আমরা সরকারের মুখেই শুনতে চাই। এবং তাদের তো আসলে কোনো রিস্ক নাই, তাদের তো দলের ইজ্জত বাঁচাতে হচ্ছে না, 5 বছর টিকে থাকার দায়বদ্ধতা নাই, তাহলে তারা কেন মুখ খুলবেন না? শহীদ ওসমান হাদি তিনি যখন বেঁচে ছিলেন তিনি সবসময় সার্বভৌম বাংলাদেশ এবং আধিপত্যবাদ বিরোধী বিষয়গুলি নিয়ে খুব সোচ্চার ছিলেন, সেটা আপনি তো জানেন। তার রেখে যাওয়া যে আদর্শ, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্বনির্ভর বাংলাদেশ, একটা আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের তরুণ সমাজের, বাংলাদেশের যে তরুণ সমাজ আছে তাদের এখন আসলে কি করণীয় আপনি বলে মনে করেন? একটা মজার জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে উসমান হাদি যখন ছিলেন তখন তাকে আসলে কেউই পছন্দ করেন নাই। অনেকেই আমরা সমালোচনা কেউ কেউ করেছেন। বলেছি, আমরা যারা ধার্মিক তারা বলেছি এটা কেমন ছেলে, ফজরের পরে লিফলেট বিলি করে কিন্তু আবার কনসার্টেও যায়, আবার দেখি গানও গায়। আবার
যারা ঠিক উল্টো দিকের মানুষ তারা বলেছেন যে মাদ্রাসা থেকে পড়ে আসা একটা ছেলেও নজরুলের কি বুঝে, ও সংস্কৃতির কি বুঝে, তাই না? এই প্রশ্নগুলো আপনি দেখবেন এখনও ডিজিটাল ফুটপ্রিন্টস আছে। হ্যাঁ, তো আমার কাছে আমি যদি বলি যে আমার কি করা উচিত বা আমার সন্তানের কি করা উচিত, আমার ছাত্রের কি করা উচিত, তরুণদের কি করা উচিত, সেটার জবাব একটাই, যে কখনোই পিপল প্লিজিং রাস্তায় একটা টার্গেট অর্জন হয় না যেটা ইউনিক। উসমান হাদির রাস্তাটা মানুষ সবাই খুশি হবে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষ আমাকে হাত নাড়বে, এভাবে হয় নাই। আমরা উসমান হাদির লাশকে এভাবে বরণ করেছি, উসমান হাদিকে বরণ করি নাই। তাহলে আমাকে আমার ট্র্যাকটা বের করতে হবে যে আমি কি করব এবং আমি কি করতে চাই, এবং আমার মাথায় থাকতে হবে যে আমার অনেক শত্রু তৈরি হবে, এমনও হবে যে আমি গণমানুষের শত্রু হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে আমার ওই রাস্তাটাতে টিকে থাকতে হবে। আপনি দেখবেন যে দুনিয়ায় কোনো বিপ্লবী সহজভাবে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করেন নাই। আমার মনে হয় উসমান হাদির মতো বিপ্লবীরা এটা দোয়াই করেন যে আমি যেন বিছানায় শুয়ে মৃত্যুবরণ না করি। আমাদের অন্তত এটুকু দোয়া নিজের জন্য করা উচিত যে আমি যেন বিছানায় শুয়ে মৃত্যুবরণ না করি, মরে তো যাবই, কিন্তু আমার মৃত্যুটা যেন একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ তৈরি করে দিয়ে যায়। এটা আমার মনে হয় যে এই দিক দিয়ে যদি আমি দেখি, আমি বলবো যে শহীদ উসমান সফল। যে মানুষগুলো তার জন্য কথা বলেছে, আমাকে এ পর্যন্ত, আমার অবিশ্বাস্য লাগে, আমাকে এ পর্যন্ত মনে হয় 50 জন জিজ্ঞেস করেছে আপু কি বই পড়বো যেন ওনার আন্দোলনটাকে আগায় নিয়ে যেতে পারি, ম্যাডাম কি বই পড়বো। হ্যাঁ, তো এটা আমার কাছে প্রচণ্ড রকম ইন্সপায়ারিং। বাংলাদেশে আমি এই ট্রেডিশনটা দেখি না। বাংলাদেশের মানুষ টেলিভিশন সিরিজের লিঙ্ক জানতে চায়, বাংলাদেশের মানুষ একটা ইউটিউবে একটা ভালো একটা প্রোগ্রামের লিঙ্ক জানতে চায়, কিন্তু বই হাতে নেয় না। কিন্তু আমি জুলাই আন্দোলনের পর থেকেই দেখেছি, বিশেষ করে এখন এই যে গত 2 সপ্তাহ ধরে দেখছি মানুষ জিজ্ঞেস করে যে কি বই পড়বো, বা আমরা একটা বই পড়বো, আপনার সাথে একটু কথা বলবো, আপনি একটু আসেন। তো এই জিনিসগুলো প্রচণ্ড রকম ইন্সপায়ারিং, কারণ আমার মতন ছোট জায়গা থেকেই আমি দেখছি, আমার চেনা জানার গণ্ডি তো খুব বেশি না, আমি এটুকু দেখছি, তার মানে সিনারিওটা আরও বড়। এটা আমাকে প্রচণ্ড রকম আশা দেয়। না, আপনি আশার বাণী শুনিয়েছেন, সত্যি ভালো লাগছে। এবার জানতে চাই, বাংলাদেশে আপনি জানেন যে একটা রাজনৈতিক ব্যাপক একটা পট পরিবর্তনই যদি বলি হয়েছে, সন্ধিক্ষণ হয়েছে, সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আসলে অনেক সংকট ছিল। তিনি নিজেও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তিনি তখন বলেছিলেন যে তার দেশে প্রত্যাবর্তন তার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না। নানান জল্পনা কল্পনা ছিল, অবশেষে তিনি দেশে ফিরেছেন এবং রাজকীয় বলা চলে সংবর্ধনা পেয়েছেন। এই যে তার প্রত্যাবর্তন, অনেকে হয়তো বা তখন এক ধরনের ক্যালকুলেশন ছিল। তারেক রহমানের দেশে ফেরার পরে যে রাজনৈতিক একটা সন্ধিক্ষণ হয়েছে, এই প্রত্যাবর্তন নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ জানতে চাই, কি মনে করছেন? জি, এটা নিঃসন্দেহে, আমি যেদিন তারেক রহমান আসলেন, আমি যদি সত্যি কথা বলি যে উনি তখন যখন নেমে লালগাড়িটা থেকে নেমে স্টেজে উঠছিলেন, উঠে কথা বলা শুরু করলেন, এটা আমার শুধু বারবার মনে হচ্ছিল যেদিন উনি দেশ থেকে চলে যাচ্ছিলেন। এবং এমন অবস্থা ছিল, আমার মনে হয় আপনি মনে করতে পারবেন যে হুইল চেয়ারে বসানোর অবস্থা ছিল না। এবং আমি আসলে নিজে, আমি খুব খুব ছোট ছিলাম না, কিন্তু আমার মনে হয় কি আমি কোনোদিন চিন্তা করি নাই যে মানুষটা একদিন উঠে দাঁড়াবেন। না, আমাদেরও আসলে তখন মনে হয়েছিল, খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে ওনার মা যাচ্ছেন না কেন ওনার সাথে। এখানে আসলে এই যে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, এই কথাটার আরেকটা প্রমাণ পাওয়া যায়। তো উনি গিয়ে আদর করছিলেন, মানে ওই পুরোটা দৃশ্যই আসলে খুবই বলার মতো না, টাচ করার মতো। তো তার বিপরীতে যদি সেদিনের এই দৃশ্যটাকে রাখি, আমার মনে হয় ডেফিনেটলি এটা একটা সুন্দর জিনিস হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে আসলেই একটা মানে জি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা ডেফিনেটলি। কারণ এই অবস্থা, তাকে যে অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এটা অলমোস্ট শেষ বিদায় দেওয়ার মতো, সেখানে তার ফিরে আসা এবং কামব্যাকটা সুন্দর, রাজকীয় ফিরে আসা। এখানে কিছু পলিটিক্যাল ইস্যু আছে। এক নম্বর হচ্ছে যে তার আসার জন্য যে দিনটা এবং তার সমাবেশ করার জন্য যে জায়গাটা বাছাই করা হয়েছে, আমার সেখানে প্রশংসা করতে হয়।
কারণ সিটি লাইফকে এটা ডিস্টার্ব করে নাই, এটা একটা সুন্দর জিনিস ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ব্যাপারে সরকারের একটা অতি বিগলিত ভাব ছিল, সেটা আমার মনে হয় দরকার ছিল না। এটা বিএনপির নিরপেক্ষ বা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের ইমিডিয়েট আগে বিএনপির অবস্থানটাকে একটু একটু কি বলবো, একটু সেইকি করে দিয়েছে, একটু ডিসমেন্টেলড করে দিয়েছে। এইটা কখনো কিংস পার্টি হিসেবে মানুষের সামনে আসুক, এটা আমরা চাই না। কারণ গণতন্ত্রের যে চর্চা, সেটা বাংলাদেশে বিএনপির হাত ধরে শুরু হয়েছে। তো আমরা আসলে বিএনপিকে সেই জায়গায় দেখতে চাই। তো এখানে সরকারের যে পজিশনটা ছিল সেটা আসলে একটু বিতর্কিত ছিল আমি বলবো। তারপরেও এখন পর্যন্ত তারেক রহমান কিছু জায়গা ভিজিট করছেন, বিশেষ করে কিছু সিগনিফিক্যান্ট জায়গা বিজেপি, তিনি শহীদ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন। তারপর বিজিবিতে যে সেনা সদস্যরা নিহত হয়েছেন সেখানে গিয়েছেন। আমার মনে হয় এগুলো খুব স্মার্ট মুভ। এবং বিএনপি দীর্ঘ সময় ধরে বিএনপির একটা শেইপের অভাব দেখা যাচ্ছিল। তারা নেতৃত্বহীনতার কারণেই হতে পারে, কারণ খালেদা জিয়া ছিলেন না, তারেক রহমান দীর্ঘদিন 17 বছর দেশের বাইরে ছিলেন। বিএনপির পলিটিক্সটা হয়ে দাঁড়িয়েছে মানুষকে, অন্য দলকে নিন্দা করে নিজে একটু উপরে ওঠার চেষ্টা। তো আমার মনে হয় এই জায়গাটা থেকে বিএনপি একটু জোরে সোরে বেরিয়ে আসতে পারবে, আমি আশা করতে চাই। না, চমৎকার বলেছেন। এবং আপনি নিশ্চয়ই হয়তো বা সেদিনের বক্তব্য দেখেছেন, তারেক রহমান চমৎকার বক্তব্য দিয়েছে এবং তার বক্তব্যে তিনি একটা কথা বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতার সাথে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেভাবে করে তারা দেশ পরিচালনা করবেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করেন? আমার মনে হয় এটা খুব সিগনিফিক্যান্ট একটা কথা। এবং এই যে এতদিন ধরে আমি বলছিলাম না আপনাকে যে বিএনপির একটা পলিসি হয়ে দাঁড়িয়েছিল যে ব্যাশিং এনি আদার পার্টি অ্যান্ড রাইজিং আপওয়ার্ড, এই পলিসিটার জন্য এটা একটা অনেক বড় একটা জবাব। কারণ এতদিন বিএনপি থেকে বলা হয়েছে অমুক দল ধর্ম বেচে খায়, এটা এই বাংলাদেশ কি শুধু মুসলিমদের নাকি, অথবা শরিয়া আইন কায়েম হলে বা ন্যায় বিচার কায়েম হলে অন্য ধর্মের মানুষদের কি হবে। আমি নিজেও এই প্রশ্নগুলো অনেক জায়গায় ফেস করেছি, গণমাধ্যম বলেন, মানুষের কাছে বলেন। কিন্তু তারেক রহমান আসলে বুঝালেন যে বাংলাদেশে এটা হচ্ছে নাম্বার 1 সংস্কৃতি, যে আগে ইসলামকে ধারণ করতে হবে এবং এটাকে দিয়েই সবার কল্যাণ করা যায়, এই কনফিডেন্সটা তার আছে আমার মনে হয়েছে। এটা তাকে যারা অনুসরণ করে বা করতে চায় তাদের জন্য এটা একটা অনেক বড় লার্নিং। আমি আশা করব যে তারা আর ভবিষ্যতে কোনো দিন অন্য কাউকে ধর্ম বেচে খেতে চায় এটা বলবে না, বা ইসলাম বেচে ভোট আদায় করছে এটা বলবে না। কারণ আমরা শ্রদ্ধার সাথেই বলতে চাই, তারেক রহমান নিশ্চয়ই ধর্ম বেচার জন্য এই কথাটা বলেন না, তিনি এটা বিশ্বাস থেকে বলেছেন। তো এখানে একটা ফাইন লাইন আছে যে ধর্মকে কারা পালন করে আর কারা বিক্রি করে। আমরা নিশ্চয়ই পালন করার দলেই তারেক রহমান এবং তার দলকে দেখতে চাই। তো এই বাক্যটা আমার মনে হয় এই কথাগুলো যারা বলে তাদের জন্য অনেক বড় একটা মেসেজ। ঠিক বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন তো হচ্ছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামীও বেশ ভালো একটা অবস্থানের মধ্যে আছে, কারণ আমরা দেখেছি গেল 17 বছরে জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারা বেশ নির্যাতিত নিপীড়িত ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে জামাতের বেশ বড় একটা উত্থান হয়েছে। এবং অতি সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছেন যদি জামায়াত ক্ষমতায় আসে সেক্ষেত্রে ইনক্লুসিভলি অর্থাৎ বিএনপিকে সাথে নিয়ে তারা দেশ পরিচালনা করবে। তার এই বক্তব্যটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? আসলে দেখেন, আমরা যখন পরীক্ষা দেই, যে কেউ যখন পরীক্ষা দেয়, কেউ কি 33 টার্গেট করে পরীক্ষা দেয়? না, দেওয়া উচিত না, তাই না? সে 100 টার্গেট করবে। এরপর তার প্রস্তুতি, পরীক্ষার দিনের প্রশ্ন, তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, তার পারফরমেন্স, সেটার উপরে ফাইনালটা নির্ধারিত হবে, তাই তো? তো এখন নির্বাচনে কী হবে কেউ তো বলতে পারে না। আপনি বলছেন যে জামাত নির্যাতিত ছিল, এটা ঠিক, কিন্তু রাজনীতির মাঠে জামাত কিন্তু অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন এখন পর্যন্ত। আমরা যদি দেখি যে এককভাবে কখনো ক্ষমতায় আসা কিংবা ম্যাক্সিমাম কতটা আসন পেয়েছে, 18টার বেশি এককভাবে নির্বাচন করে পায় নাই। তো সেক্ষেত্রে জামাতের জন্য এই এক্সপেকটেশনটা
কতটুকু বাস্তব এটা আমি জানি না, তবে আমি একটা কথা বলতে চাই যে এটা মুখে বলতেও একটা সাহস লাগে, যেখানে বিএনপি ঠিক উল্টা কথাটা বলছে। হ্যাঁ, তো এটা আসলে একটা পলিটিক্যাল মুরব্বী সুলভ এবং অভিভাবক সুলভ একটা কথা। এটা আমাদেরকে নিশ্চিন্ত করে। আমাদের মনে হয় যে নির্বাচন যেদিন হয় সেদিন রাত্রেই যে সহিংসতাগুলো শুরু হয় সেগুলোকে কমানোর জন্য আসলে আমরা মারি কাকে? আসলে আমাদেরকেই তো মারি। মরি কারা? আমরাই তো মরি, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের কথাগুলোকে আসলে আমরা সিস্টেমে যতটুকু না দেখতে চাই, কিন্তু আমাদের নেতাদের মুখে দেখতে চাই। এগুলো আসলে কর্মীদের উত্তেজনাকে প্রশমিত করে, তাদের মধ্যে শত্রু ভাবাপন্ন হওয়ার মানসিকতাকে কমায়। এটা আমার কাছে খুব একটা স্মার্ট একটা মুভ মনে হয়েছে। এবং জামাত ইসলামের যে আমির তিনি আসলে বেশ কিছু চমৎকার বক্তব্য দিয়েছেন এবং তিনি আহ, আহ, নানান আসলে অনেক অনেক স্বপ্ন দেখাচ্ছেন সাধারণ মানুষ, এবং তিনি একটা কথা বলছেন, সেটি হচ্ছে যে বিএনপিকে, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখেছে কিন্তু জামাতকে ক্ষমতায় দেখেনি। সাধারণ মানুষকে তারা আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা আমাদেরকে দেখেন যে আসলে আমরা কেমন করি। তো সব কিছু মিলিয়ে ভোটের মাঠে জামাতকে কেমন দেখছেন, যে সম্ভাবনা কেমন দেখছেন, বা তাদের 5 তারিখ পরবর্তী সময়ে তারা যেই কথাটা বলছে যে আপনারা অন্য দলগুলোকে দেখেছেন, আমাদেরকে আপনারা একবার দেখেন, তো সব ভোটের মাঠে তাদের অবস্থান কেমন এখন আসলে? এটা আসলে আমার জন্য বলা একটু কঠিন। আমি এমনিতে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এরকম একটা গ্রুপের সাথে অল্প কিছুদিন হয় কাজ শুরু করেছি, এবং এটার কথা বলতে আমার খুব খারাপ লাগে, কারণ প্রথম প্রোগ্রামটাতে এটাতে উসমান হাদি ছিলেন। তো গতকাল এটার সেকেন্ড একটা সিটিং হলো, তো সেখানে আমার খুব খারাপ লাগছিল। আগের দিনের ওই চেয়ারটাতে আমি বারবার তাকাচ্ছিলাম যে এখানে বসেছিলেন। যাই হোক, তো আমরা নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে একটি চিন্তাভাবনা শুরু করেছি, কথা বলছি। এখানে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাচ্ছেন এরকম বেশ কিছু প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও ছিলেন। তো সব কিছু মিলে এখানে না সবাই একটু শঙ্কিত আসলে যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে কি না। এবং আপনি যেটা বলছিলেন যে এর আগে 2টা দল ক্ষমতায় ছিল, জামাত ক্ষমতায় ছিল না, এটার সাথে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই যে এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু জোটে ছিল এবং মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। আমি এ পর্যন্ত আমার ভাগ্যক্রমে গতকালও একজনের সাথে দেখা হলো। উনি বলছিলেন যে উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সম্ভবত একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আমলা। তো উনি বলছিলেন যে উনি ওনার মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত তখন আলী হাসান মুজাহিদ ছিলেন। জামাতের মন্ত্রীকে কেমন দেখেছেন। হ্যাঁ, তো এইগুলো তো আসলে মানুষের সামনে সাক্ষী। আমি যদি একেবারেই বলি যে ক্ষমতায় ছিল না, এটা ঠিক, কিন্তু আমাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে। এবং আপনার দেখেছি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন মতিউর রহমান নিজামী, এবং গণমাধ্যমগুলোতে তখন একটা হিসাব নিকাশ বেরিয়েছিল যে তখন কোনো ধরনের দুর্নীতি হয়নি ওই টেনিয়রে, ওই সময়টাতে। এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা আমরা আপনার চমৎকার পর্যবেক্ষণ শুনলাম, তবে আমরা অতি সম্প্রতি বেশ কয়েকটা গণমাধ্যমে বেশ কিছু জরিপে দেখেছি যে আসলে আপনার কথার সাথে পুরোপুরি মিলে গেছে। আমরা এই পর্যায়ে একটু মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আসলে কথা বলতে চাই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে গাজা প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজা উপত্যকা প্রসঙ্গ। আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন, তাদের যে সত্যিকার অর্থে গাজায় তাদের যে যুদ্ধাবস্থা, মানে এটা খুব সারা মুসলিম বিশ্বই না, সারা পৃথিবীকে আসলে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি যে আগ্রাসন ছিল, নারকীয় হত্যাকাণ্ড ছিল। গেল কিছুদিন থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে, আপনি জানেন, কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও আমরা গণমাধ্যমে খবরগুলো দেখছি প্রতিদিনই প্রায় কিন্তু সেখানে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক যত ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে তারা কিন্তু আবারও হামলা চালাচ্ছে, আবারও হতাহতের ঘটনা ঘটছে। বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত বা পর্যবেক্ষণ জানতে চাই যে আসলে ইসরায়েলকে তো আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না, কোনো ধরনের আইন কানুন, আন্তর্জাতিক কোনো ধরনের আইন কানুন তাদের থামানো যাচ্ছে না। যেখানে যুদ্ধবিরতি চলছে সেখানে তারপরেও প্রতিদিনই হামলা হচ্ছে এবং হতাহতের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই। আমি আসলে এই বিষয়টা নিয়ে কখনো কথা বলি নাই, তো আমার এগুলো হয়তো কিছু রাফ চিন্তাভাবনা,
আপনার সাথে শেয়ার করতে হবে। প্রথমত হচ্ছে দেখেন, যার জন্মটা বৈধ না তার কার্যক্রমে বৈধতা খুঁজতে যাওয়া বোকামি। আপনি দেখেন যে নতুন দেশ কীভাবে জন্ম হয়। একটা নতুন দেশ হয়তো কোনো একটা কলোনি কিংবা অন্য কোনো দেশের একটা অংশ থাকে, সেটা থেকে ভাগ হতে চায়, তখন তারা আন্দোলন করে, সংগ্রাম করে, কখনো কখনো রক্তপাত হয়। আমরা দেখেছি বাংলাদেশের উদ্ভবটাই এভাবে। কিন্তু এই জিনিসটা পৃথিবীতে ওয়ান অ্যান্ড অনলি, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত আর কখনো হবে না, হবে না। যেটা ছোট্ট একটা প্যাটার্ন আছে, আরেকটা জায়গায় আছে, আমি বলবো সেটা হচ্ছে যে কেউ একজন এসে দাবি করেছে এই জায়গাটা আমার, তো যার দাদার কেনা বাড়ি সে এখান থেকে বের হয়ে গেছে। কেন বের হইলো? কেন? নাহলে তো মেরে ফেলবে, এবং মেরে ফেলেইছে। 3 প্রজন্ম ধরে তাঁবুতে থাকে এমন ফিলিস্তিনি দেখবেন আপনি, তাই না? এবং আমরা যদি মানচিত্রটা দেখি, আমরা যদি ফিলিস্তিনকে সবুজ অংশটা বলি, সবুজ অংশটা আস্তে আস্তে ছিঁড়তে ছিঁড়তে এখন 2 পাশে গিয়ে জমা হয়েছে, মাঝখানটা দখল হয়ে গেছে। এবং বাংলাদেশ কিন্তু এটাকে কখনো স্বীকৃতি দেয় নাই। এটার একটা ছোট্ট এক্সাম্পল যেখানে দেখি আমরা দেখি যে ভারত এই কাজটা করে। সিকিমকে দখল করেছে, ভুটানকে ওইভাবে দখল করে নাই, কিন্তু ভুটানের কোনো সার্বভৌমত্ব নাই আর কি। হায়দ্রাবাদকে দখল করেছে, একটা স্বাধীন রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদের নিজাম, তার কিছু বিশেষ বিশেষ উন্নয়ন কার্যক্রম ছিল, তাকে একদম ধরে পেটের ভেতর ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ, তো এটার নামই হচ্ছে সাম্রাজ্যবাদ। ইসরায়েলের ব্যাপারে একটাই কথা, যে এর দাবিটা যে অবৈধ, এটা বোঝার জন্য আসলে মুসলিম হওয়ার দরকার নাই, কিংবা আব্রাহামিক রিলিজিয়াস মেনটেন করার দরকার নেই। আমরা দেখেছি যে 22-এ তো হামলাটা হলো, এটার পর থেকে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা বের হয়ে আসছে, মুসলিম কম তাদের মধ্যে। আপনি দেখেন বাংলাদেশে আমার খুব শ্রদ্ধা লাগে ওনাকে, ফটোগ্রাফার শহীদুল আলম, উনি সবসময় একটা কেফিয়া পরে ঘুরছেন ফিলিস্তিনের। হ্যাঁ, তো এই যে ফিলিস্তিনের কান্নাটা বোঝার জন্য আসলে মুসলমান হতে হবে, নট নেসেসারিলি। এটা আমরা আমেরিকাতেও দেখেছি, এখানেও দেখেছি যে খুব ধার্মিক হতে হবে, বিষয়টা সেটা না, এটা একটা মানবিক আবেদন। আপনি বলেন যুদ্ধবিরতি দিয়েছি, এটাই কি একটা দেশের জন্য খুব বড় একটা অনুগ্রহ? ওরা যেই দেশটাতে ফেরত গেছে সেখানে কিচ্ছু নাই, কিছুই নাই। এই যে শীত যাচ্ছে, আমার প্রতিদিন যখন আমি আমার বাচ্চার গায়ে একটা কম্বল টেনে দিচ্ছি, আমার তখন ভয় লাগে যে আল্লাহ আমাকে কোনোদিন জিজ্ঞেস করবেন যে তুমি ওখানে যারা আছে তাদের জন্য কি করছিলে। আমরা তো দোয়াও করতে ভুলে যাই, তাই না? সেক্ষেত্রে ওরা প্রতিদিন সাফার করছে, কিন্তু ওরা কি খুশি। ওদের চেহারাগুলো দেখলে, বাচ্চাগুলোকে দেখলে আমার এত হিংসাও লাগে, মায়াও লাগে, যে এই স্পিরিট যাদের, জান্নাতে যাওয়ার লাইন হলে আমরা তো তার মানে যোজন যোজন পেছনে, তাই না? এবং এর মধ্যে আবার আক্রমণ চলছে। এটার সময় আমার আসলে ওই কথাটা মনে হয় যে আপনি জানেন হুদায়বিয়া সন্ধি হয়েছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা ভাঙলো কারা? ইহুদিরাই কিন্তু। হ্যাঁ, এবং মক্কার মানুষ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন রকম চুক্তি কে ভাঙছে? ইহুদিরা আগে ভাঙছে। মুসলিমরা কখনোই চুক্তি আগে ভাঙে না, মুসলিমরা কখনোই যুদ্ধে আগে আক্রমণ করে না, তারা অপেক্ষা করে অপরপক্ষ এটাকে ইনিশিয়েট করবে। তারপরেও এখনও মিডিয়ায় মুসলিমরা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাই না? তো এই জায়গাটাতে এসে যদি দাঁড়াই, যদি দেখি যে ফিলিস্তিনের সাথে যে অবিচার করা হচ্ছে, সেটার বিচার আসলে এই দুনিয়ায় দিয়ে দেখা সম্ভব না, কিন্তু আমরা এটার মাধ্যমে কিছু মানুষকে চিনে যাচ্ছি, কিছু রাষ্ট্রকে চিনে যাচ্ছি, কিছু মুসলিম দেশকে চিনে যাচ্ছি যে কারা এখানে কী ভূমিকা পালন করছে। একই সাথে আমরা একটা গরিব দেশ, আমরা বড় জোর কী করতে পারি, আমরা কিছু ইসরায়েলি পণ্য বয়কট করেছি। আমি 2010 থেকে চেষ্টা করি খুব জোরালোভাবে যে আমার বাসায় যেন না পারতে, যেগুলো একদমই, যেমন আমি আমার কম্পিউটারের ইন্টেল খুলে ফেলে দিতে পারছি না, অপারেটিং সিস্টেম খুলে ফেলে দিতে পারছি না, কিন্তু ভোগ্যপণ্য, খাদ্য, কসমেটিক্স যেন কিছুতেই কোনো ইসরায়েলি পণ্য না ঢুকে। এবং আমরা এই জার্নিটাতে অনেকগুলো চমৎকার চমৎকার দেশি পণ্য বের করেছি। এটা ঠিক আমাদেরকে একটু কষ্ট করতে হয়, একটু দূরে থেকে আনতে হয়, একটু হয়তো অন্য একটা জায়গা থেকে আনতে হয়, কারণ এগুলো সব সময় সব জায়গায় পাওয়া যায় না। হয়তো কোকাকোলা না খেলে আমাদের গেস্টরা একটু
মন খারাপ করেন, কিন্তু আমরা মরে যাই নাই। কিন্তু ফিলিস্তিনিরা কিন্তু প্রতিদিন মারাই যাচ্ছে, তাই না? আমি দুইটা সিনারিওকে পাশাপাশি রাখতে পারি না আসলে। এটা খুব প্যাথেটিক। এটা আমাদেরকে ব্যথাতুর করে আর কি। আসলে মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘ সময় ধরে চলছে, কিন্তু আরব বিশ্বের যে দেশগুলো আছে আমরা তাদের ভূমিকা দেখি। আসলে তারা তো ফিলিস্তিনের গাজা উপত্যকা এই হামলা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেই না, বরং উল্টো কখনো কখনো দেখি আমরা ইসরায়েলকে সহায়তা করতে। এই বিষয়টা সত্যি দুঃখজনক। আপনি কি মনে করেন যে আসলে মুসলিম ভাই হিসেবে বা মানবতার পাশে তো নিশ্চয়ই দাঁড়ানো উচিত মুসলমানদের? সেক্ষেত্রে আরব বিশ্ব তো মুসলমান, জি। আরব বিশ্বের সবগুলো দেশেই অধিকাংশ দেশ, শুধু একটা দেশ ছাড়া সেটি হচ্ছে ইরান, সেটি ছাড়া অন্য সবগুলো দেশেই কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি, আমরা দাঁড়াতে দেখিনি। এই ব্যাপারটা নিশ্চয়ই খুবই কষ্ট দেয় আমাদের। আপনি কি মনে করেন? জি, অবশ্যই। এখানে দেখেন আমাদের একটা এক্সপেকটেশন আরব দেশগুলোর কাছ থেকে বেশি, কারণ আমাদের কিবলা ওদিকে, তাই না? আমরা আশা এবং তার করি, কাছাকাছি কিন্তু এই দেশগুলো। জি, আমরা আশা করি যে আমাদের লিডারশিপ ওখান থেকে আসবে। আমাদের যে প্রশাসনিক কারণে আমাদের সীমানাগুলো আলাদা, কিন্তু আমরা যে আসলে একটা উম্মাহ, সে দাওয়াতটা ওখান থেকে আসবে। সাথে সাথে আমার একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস মনে হয়। আপনি যদি দেখেন, আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কি কাবা ঘরের হাজিদের পানি পান করানো কি জিহাদের সমতুল্য ধরে নিয়েছ? তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। খুব ভয়ঙ্কর কথা, তাই না? আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় বলেছিলেন যে মুসলিমদের উপরে উনি ভবিষ্যৎবাণী করার মতন করেই বলছিলেন যে একসময় অনেক অত্যাচার হবে। তখন সাহাবীরা বলছিলেন, কেন আমরা অনেক সংখ্যায় কম থাকবো? কারণ তখন তাদের কাছে সংখ্যা তো ইস্যু ছিল না, তারা বদর দেখে আসছেন। ৩১৩ জনের বিরুদ্ধে ১,০০০ জনের বিরুদ্ধে ৩১৩ জন জয়ী হয়েছেন। তারা খন্দক দেখেছেন। তো তখন জিজ্ঞেস করছিলেন তারা আমরা কি অনেক বেশি অনেক কম থাকবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে না, তোমরা সমুদ্রের ফেনার মতন থাকবে, অনেক মানুষ থাকবে। এখনকার পৃথিবীতে ২০০ কোটি মুসলিম, তাদের ভয়েসগুলো কোথায়? আসল কথা হচ্ছে মানুষের ভয়েস নাই এটা আমি বলবো না। আপনি দেশে দেশে বয়কট আন্দোলন দেখেন, অনেকগুলো স্টারবাকস বন্ধ হয়ে গেছে, অনেকগুলো স্টারবাকস শিফট কমিয়ে দিয়েছে যে ২ শিফটে আর চালাবে না, চালাতে পারছে না। এই বয়কট তো মানুষই করেছে। তবে আমাদের লিডারশিপ কথা বলে না, এটা হচ্ছে সমস্যা। এবং এখানে আমি আপনাকে একটা কথা বলি যে এই যে কিংশিপ, কিংডম, এটা কিন্তু এটাকে ধরে রাখার জন্য হলেও কিন্তু পরাশক্তিকে অসন্তুষ্ট করা যায় না। এটার একটা ছায়া আমরা মধ্যপ্রাচ্যে দেখি। ইরান সেখান থেকে আলাদা, কারণ ইরান তো আলাদাই। ইরান নির্বাচন করছে, ইরান পলিটিক্যাল ইস্যুগুলোকে একভাবে সলভ করছে, ধর্মীয় বিষয়গুলোকে একভাবে সলভ করছে, এবং এটা একটা এস্টাবলিশড সিস্টেম। কিন্তু আপনি মধ্যপ্রাচ্যে কিন্তু মানুষের মতামতের কোনো জায়গা দেখবেন না কোথাও। আমার মনে হয় এটা অনেক বড় একটা কারণ যে তাদের লিডারশিপ কেয়ার করে না যে আমার জনগণ কি চায়, এবং তাদের মিনিমাম মুসলমানিত্ব ধরে রাখার জন্য যে শর্তটা ছিল যে একটা অন্যায়কে আমি হাত দিয়ে প্রতিহত করতে না পারি, যদিও সেটা সামর্থ্য তাদের আছে, মুখ দিয়ে কথা বলে বন্ধ না করতে পারি, যদি সেটা সামর্থ্য ওদের আরও আছে, আচ্ছা। অন্তত মনে ঘৃণা করার ব্যাপারটা ওদের আসে নাকি আমি জানি না। কারণ আসলে এই ইসরায়েলি লিডারদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করা, প্রোগ্রাম করা, তাদেরকে দাওয়াত দেওয়া, এগুলো তো হতো না, তাই না? আমরা তো এটার কোনো ম্যানিফেস্টেশন দেখছি না। না, একেবারেই। এবং আমরা দেখেছি যে আপনি জানেন চলতি বছরের জুনে কিন্তু ইসরায়েলের সাথে ইরানের একটা যুদ্ধ হয়েছে ১২ দিনের। যদিও সেটি অলিখিত একটা যুদ্ধবিরতি চুক্তি চলছে, এবং আমরা ওই সময় দেখেছি আসলে ইরানের অনেক পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন, অনেক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং খুব দ্রুততার সাথে ইরানও কিন্তু পাল্টা সমুচিত জবাব দিয়েছে। আপনি দেখেছেন তেল আবিব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম কি তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সে সময় কিন্তু আমরা আরব বিশ্বকে কিন্তু সেভাবে প্রতিবাদ বা কোনো ধরনের ভয়েস রেজ করতে দেখিনি। ইনফ্যাক্ট ওআইসি নামে একটা সংগঠন আছে, আপনি জানেন, যে তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না।
অনেকেই বলছেন যে আবারও ইরানের সাথে ইসরায়েলের ক্ল্যাশ একটা হতে পারে। আপনার কি মনে হয় যে এরকম সম্ভাবনা কি থাকতে পারে? দেখেন, ভবিষ্যৎ তো জানি না আমরা, কিন্তু আমরা যদি এই রিসেন্ট পাস্টকে একটু অ্যানালাইসিস করি, দেখব যে ইরানের এই যুদ্ধটা কিন্তু ইউনিক। আপনি বলছিলেন ওআইসি, ওআইসির চাইতে কয়েক গুণ বড় শক্তি জাতিসংঘ না? জাতিসংঘ যেখানে ওই যে আমাদের দেশে একটা প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা মানুষ গিয়ে একজন বাউলের সাথে একটা দুর্ব্যবহার করেছে, সেটা জাতিসংঘের দৃষ্টি এড়ায় না। জাতিসংঘ কি এত বড় ম্যাসাকার দেখে না? কেন চুপ? এটার তো আসলে জবাব আমরা জানি, তাই না? কারণ পরাশক্তি কখনো সামনে আসে না, কিন্তু পেছনে একটা কলকাঠি নাড়তে থাকে। এইখানে একটা ব্যাপার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মতন যদি ইরান চুপ থাকতো, তাহলে তো ইরানের সাথে এটা হতো না। এখানে তো বোঝা যায়। এখানে আপনি দেখবেন যে ওই যে দুইটা পাখি একটার সাথে বলছিল যে একটা একটা খাঁচায় আর একটা বাইরে। তো খাঁচার পাখিটা হচ্ছে টিয়া পাখি। তো বাইরের পাখিটা উঠতে উঠতে এসে খাঁচায় বসে বলে, তুমি ভিতরে কেন? তো বলছে, কারণ আমি কথা বলি। হ্যাঁ, তো এটা আলটিমেটলি পরাশক্তি এটাই করে, যে কথা বলে বা যাকে হুমকি মনে হয় তাকে চাপে রাখে। এখন এটা তো আর দেশ না, তাহলে হয়তো শহীদ করে ফেলা যেত, এবং ওরা চেষ্টাও করেছে। যে মানুষগুলোকে আমরা দেখেছি শেষের দিকে যুদ্ধবিরতির আগে ব্ল্যাক আউট ছিল, তাই না? মিডিয়া ব্ল্যাক আউট ছিল, এবং আমার খুবই মনে হচ্ছিল, প্রতিদিন মনে হতো যে আজকে উঠে হয়তো দেখবো যে বলছে যে ওই যে ইয়ের সময় 45-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ওরা বলতো, যায় না, যে অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট। আমার মনে হয় যে এটা কোনো দিন বলবে যে পশ্চিম তীর শান্ত হয়ে গেছে। এটা খুব প্যাথেটিক, কিন্তু এটা ওরা বলতে পারে নাই এখনও, কিন্তু এটা যে কখনো বলতে পারবে না এটা আমরা জানি না। তো ইরান তো সেখানে কথা বলে, ইরান তো সেখানে চুপ থাকে নাই। তো এটার ফল ইরানকে ভোগ করতে হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু আপনি জানেন যে তাদের ফল ভোগ করতে হচ্ছে। জাতিসংঘ, এমনকি আমেরিকার যে স্যাংশন দীর্ঘদিন ধরে, এবং তারা কিন্তু অনেক সংগ্রাম করছে। তাদের অর্থনীতি সব কিছু মিলে আসলে ইরানের যে আসলে আমরা শেষ করবো অনুষ্ঠানটা, শেষ করে একদম শেষে আছি। শেষ প্রশ্নটা হচ্ছে যে ইরান এত শক্তি আসলে কোথায় পায়? এই যে বললাম যে দীর্ঘদিন ধরে তারা স্যাংশনের মধ্যে আছে, এবং এই যে 12 দিনের যুদ্ধে তারা পুরো পৃথিবীকে দেখিয়েছে তাদের শক্তিমত্তা। আমরা যে আগে যেটা জানতাম জুজুর ভয়, ইসরায়েলকে কেউ হারাতে পারবে না, কিন্তু সেই ইসরায়েলকে কিন্তু এক কথায় যেটাকে বলে নাকানি চুবানি খাইয়েছে তারা। এত শক্তি বা এত স্পিরিট তারা আসলে কোথায় পায় ইরান? আপনি জানেন, যখন সাইকোলজিস্টরা বলেন যে মানুষ কখন ঝগড়ার সময় উচ্চস্বরে কথা বলে, কারণ সে বুঝতে পারে যে আমার সামনে যে মানুষটা আছে তাকে আমি কমিউনিকেট করতে পারছি না, যে আমাকে একটু ভয়েস রেজ করতে হচ্ছে। তো যখন দেখবেন কোনো মানুষ খুব ধমক দিয়ে কথা বলে, খুব চিৎকার করে কথা বলে, তখন সাইকোলজিস্টরা বলেন যে তার আসলে ভেতরে কোনো একটা ইনসিকিউরিটি আছে। ইসরায়েল যত বড় কথা বলে, আসলে তার ভেতরটা তত বড় প্রস্তুতি তার নাই। নইলে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হামাস অল্প কিছু দিনে তাদেরকে নাস্তানাবুদ করে দিতে পারতো না। এবং আমার তখনকার ফুটেজগুলো মনে আছে, যদিও ওরা অনেক রেস্ট্রিক্ট করে, বাইরে আসতে দেয় না। তেল আবিবে যখন আক্রমণ হলো, আপনি যেটার কথা বলছিলেন, তখন এই মানুষগুলা ছোট ছোট মানুষের সিম্প্যাথির জন্য আর কি দিচ্ছিল যে কতদিন আমরা একটা বারে যাই না। তারা বাংকারে ছিল। জি, তারা বাংকারে ছিল, তারা স্কুলে যায় না, তাদের বাচ্চারা। এটা আমরা মানুষজন শেয়ার করছে, কি মায়া। 3টা প্রজন্ম ধরে, 4টা প্রজন্ম ধরে এই ফিলিস্তিনিরা তাঁবুতে থাকে। ওরা পানি পায় না, খাওয়ার পানি। আপনি আর সব বাদ দেন, একটা মহিলার মাসের একটা সময় তার একটা সাপোর্ট লাগে, একটা অ্যাসিস্ট্যান্স লাগে। আমার মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক লাগতো যেটা কীভাবে পাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে দেখতাম, মানে আমরা তো এক গরিব আর এক গরিবের হাত ধরার চেষ্টা করেছি, এখনও কিছু মানুষ চেষ্টা করছে। তো কিছু ফান্ড এভাবে কালেকশন করা হলো যে কিছু শুধু এই জিনিসটা কিনে দেওয়া হবে, একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ছোট্ট একটা। কিন্তু এটা কেমনে ব্যবস্থা করে মানুষ, যখন তাকে কোনো নোটিশ ছাড়া ঘরের থেকে বের হয়ে আসতে হয়? হয়তো তার পিছনে তার 2টা বাচ্চা মারাও গেছে, কিন্তু ওখানে বসে কান্না করার সময় তার নাই।
কিন্তু তারপরও তারা সাহস করেছে। এবং যুদ্ধবিরতি কখন হয়, সন্ধি কখন হয়, যখন পেরে ওঠা যায় না। তার মানে ওই যে ইংলিশে একটা কথা বলে না, বার্কিং ডগ সেলডম বাইটস, যে যত গর্জে তত আসলে বর্ষে না। এটার পেছনে আসলে একটা ফক্কিকার আছে। এইটাকে ইরান বুঝেছে। এবং আপনি দেখবেন যে ইরানের আরও একটা ইউনিক ব্যাপার আছে। ইরান প্রচণ্ড রকম ইসলামিকভাবে গোড়া আমরা বলি, কিছু কিছু বিষয়ে অনেক বেশি রেস্ট্রিকশন, কিন্তু তারা জ্ঞানের পথের যাত্রাটাকে কখনো থামিয়ে দেয় নাই। একটা প্রবাদ আছে যে ইরানের ডান দিকে তাকালে দেখবেন একটা ইঞ্জিনিয়ার, বাম দিকে তাকালে দেখবেন একটা অ্যাটমিক সায়েন্টিস্ট। এটা কেন? কারণ জ্ঞানের পথের যাত্রাটাকে যখন মানুষ অব্যাহত রাখে, তাকে কিন্তু আসলে ভয় পাওয়ার দরকার আছে। কারণ তাকে আপনি আদর্শ দিয়েও নামাইতে পারবেন না, তাকে আপনি সাংস্কৃতিকভাবেও নামাইতে পারবেন না, তাকে আপনি অস্ত্র দিয়েও নামাতে পারবেন না। এবং এটা থেকে আমাদের মুসলিম দেশগুলোর কিন্তু শেখার আছে। আমরা যখনই নতুন একটা প্রযুক্তি আসে আমরা ভেসে যাই, আমরা সেটার মতো করে নিজেদেরকে বানিয়ে ফেলি। যেই সময়ে ফেসবুকে শুধু লেখা যেত আমরা লিখেছি, যে সময়ে এখন ভিডিও দেওয়া যাচ্ছে আমরা লেখা বাদ দিয়ে এখন আমরা ভিডিও বানানো শুরু করেছি। আমরা দেখেছি এখন নতুন একটা মিডিয়া আসছে, সেখানে একটু নেচে গিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও দিলে আমি অনেক টাকা পয়সা পাচ্ছি এবং মানুষ আমাকে চিনে ফেলছে, তো আমি সেখানে চলে গেছি। এটার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে মনে রাখি নাই যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন মধ্যমপন্থী উম্মত হিসেবে। এবং এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তুমি মানব জাতির কল্যাণ করবা। আমি যখন সেই কাজটা ভুলে যাচ্ছি, আমাকে তখন বান্দরের মতন নাড়ানো যাচ্ছে, নাচানো যাচ্ছে, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা। আমার মনে হয় ইরান এই রুটটাকে ধারণ করে রাষ্ট্রীয়ভাবে। সব জায়গায় যেহেতু মানুষের করা কাজ, সব জায়গায় একটা অ্যানোম্যালি থাকতে পারে, ফেলোয়ার থাকতে পারে, কিন্তু এই জার্নিটা ইরানকে তার পথে রেখেছে যে একই সাথে আমি একজন ভালো মুসলিম, পৃথিবীর জন্য রহমত, এবং আমি জ্ঞান বিজ্ঞানে নিজেকে উন্নত করব। তখন আমার কাউকে গিয়ে বাড়ি গিয়ে বলে আসা লাগবে না আমি কিন্তু তোমাকে বকা দিব, আমাকে ওরা বাড়িতে বসে ভয় পাবে, তাই না? আপনি জানেন ইরানের ওপরে পরমাণু নিষেধাজ্ঞা সেই কবে থেকে, অনেক আগে থেকে। এবং কি আশ্চর্য, ইরান ইউরেনিয়াম কিনলেও সেখানে একজন বলে যে আমাদেরকে একজন প্রদর্শক দেখতে পাঠাও, মানে অনুমতি দাও, আমরা একজনকে পাঠাবো পরিদর্শক হিসেবে। কেন? এটা তো রাশিয়া যায় না, এটা তো ইসরায়েলে যাচ্ছে না, তাই না? তাহলে এই যে আবদার করে অ্যাজ ইফ তার কোনো বাপ মা নাই, তাই না? কিন্তু ইরানকে আমরা দেখেছি এই জায়গায় অনমনীয় ছিল। আমরা আশা করব যে এখান থেকে আমাদেরও শেখার আছে, আমাদের জাতিগতভাবেও শেখার আছে, আমাদের শিক্ষাগতভাবেও শেখার আছে যে কিভাবে আত্মমর্যাদাশীল হলে নিজের অবস্থানকে তো মজবুত করা যায়, বরং একজন মজলুমের দিকে হাত বাড়ানোর সাহসও করা যায়। না আসলেই আপনার চমৎকার, আজকে আপনি বলেছেন, অনেক কিছু এনরিচ হলাম। নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছেন। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আল্লাহ হাফেজ।